মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে ১০৭ জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার। তদন্ত শুরু। আহত ৪০ বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত, নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ঈদে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ, বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। চট্টগ্রামে বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য। গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি, গত 5 দিনে আক্রান্ত 4 শতাধিক। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের প্রতি গুরুত্ব আরোপ। এবং সিলেটে কোচিং সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ। বাংলাদেশের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ার ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মুসলমানদের পবিত্র স্থানের নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে এ উদ্যোগ নিল সৌদি সরকার। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় নিহত হন অন্তত ১০৭ জন হাজি, আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন। মক্কায় প্রচণ্ড ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়ে বলে জানায় সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি। শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে হারাম শরীফের ভেতরে হঠাৎ করেই ক্রেনটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই সাদা মেঝে হাজিদের রক্তে রঞ্জিত হয়। মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি মক্কার পবিত্র মসজিদুল হারামের তৃতীয় তলার মেঝেতে আছড়ে পড়লে তার নিচে চাপা পড়ে ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে কয়েকশো মুসল্লি হতাহত হন। 5:30 থেকে 6:45টার সময় তখন মাগরিবের নামাজের প্রিপারেশন সবাই নিচ্ছিল এবং তাওয়াফ নিয়ে ব্যস্ত ছিল এবং কেউ কেউ বাইরে হাঁটাহাঁটিও করছিল। ঠিক এই মুহূর্তে হঠাৎ একটা ঝড় আঘাত আনে। হঠাৎ করেই কাবা ঘরের বর্ধিত অংশের যে কাজ চলছিল সেখানে একটি ক্রেনের বাতাসে ভেঙে কিছু টুকরো কাবা ঘরের মুলতাজামের দরজায় এসে লাগে, কিছু অংশ কাবা ঘর থেকে কয়েক গজ দূরে এসে পড়ে। আমরা পূব পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে উত্তর পাশ থেকে একটা লোহার খন্ড কাবা শরীফে একদম হিট করছে। তখন সবাই চিল্লি আল্লাহু আকবার তাকবীর দিতেছিল। পরে যখন ওই ঝড় একটু থেমে গেল তখন আমরা ওই পশ্চিম পাশে গেলাম, ওখানে যে দেখলাম অসংখ্য লাশ, কিছু মুখ অর্ধাংশ ঢাকা, পাগুলো দেখা যাচ্ছে, ফ্লোরে রক্তের ছাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বিশ্বের বৃহত্তম এই মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়। এর আগে সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। হারাম শরীফে ক্রেন দুর্ঘটনার জন্য এই বিরূপ আবহাওয়াকেই দায়ী করছে সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারপরও থেমে নেই সমালোচনা। একজন মুসলমান যেখানে জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারতের স্বপ্ন দেখেন, সেই স্থানে এমন দুর্ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। হজের মাত্র 2 সপ্তাহ আগে কাবা শরীফকে ঘিরে থাকা মক্কার বড় মসজিদে হতাহতের এই ঘটনায় এখানকার নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু কৌশল দরকার। প্রতি বছরই হজ করতে এসে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে, এমনটা কখনো কাম্য নয়। এই সমালোচনার মুখে দেশটির সরকার পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এতে কারো দায়িত্ব অবহেলা আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। তিনি এ ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও তাদের হজ পালনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মসজিদ আল হারাম কমপ্লেক্স প্রায় 88 একর এলাকা জুড়ে অবস্থিত। গত বছর মসজিদের এলাকা সম্প্রসারণ করে 4 লাখ বর্গমিটার করতে কাজ শুরু করে সৌদি সরকার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে এই ঘটনায় আহত 40 বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসেহ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিখোঁজ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। 40 জন বাংলাদেশি তারা পেয়েছেন এবং তাদেরকে চিকিৎসা করে ইনিশিয়াল ফার্স্ট এইড এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেটা রাত্রে আমাদেরকে জানানো হয় যে তাদের অবস্থা এখন স্টেবল। হজ মিশনের কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তাগণ বিভিন্ন হোটেল এবং আলাপ আলোচনার মধ্যে জানা যায় কোনো বাংলাদেশি 40 জনের বাইরে কাউকে সেই অবস্থা নিখোঁজ হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেলা 12টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও 4টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন শিক্ষার উপর ভ্যাট আরোপ করে মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা আর কিছু এগেইনস্টে না, আমরা ভ্যাট চাই না, আমরা ভ্যাট মুক্ত শিক্ষা চাই। আমাদের কোর্সটা অনেক বড়, 5 বছর ধরে প্রতি মাসে এভাবে টাকা দিতে হলে আসলে আমাদের গার্জিয়ানদের জন্য আমরা বার্ডেন হয়ে যাব। আমাদের মৌলিক অধিকারের উপর বের, এটা কেমন কথা আমরা বুঝতে পারলাম না। আসলে এটা আমরা প্রত্যাহার চাই। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা কখনোই পেট দিয়ে শিক্ষাকে কিনবো না। সেজন্য আজকে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে রাজশাহী তালাইমারি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আমরা 1 পয়সাও ভ্যাট দিব না, এর জন্য দরকার রাস্তায় দাঁড়িয়েছি, দরকারে গুলি খাবো, কিন্তু ভ্যাট দিব না। আমরা ইউনিভার্সিটির সব ক্যাম্পাসে আমরা সমাবেশ করেছি, তারপরে পুরো রাজশাহী শহর আমরা প্রদক্ষিণ করব। শিক্ষা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা কেন ভ্যাট দিব, এটাই আমাদের মূলত কর্মসূচির উদ্দেশ্য। আমাদের দাবিটা মানা হোক, সরকার মানুক, এটাই আমাদের আজকের আন্দোলন কর্মসূচি। এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারেও ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে অর্থমন্ত্রী আবারও বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে আরোপিত বর্ধিত ভ্যাট শিক্ষার্থীদেরই দিতে হবে। তবে এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন টিউশন ফি না বাড়ায় সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দিনে 1000 টাকা খরচ করে, আর আমি তার কাছ থেকে কত চাচ্ছি? 75 টাকা। এটি হচ্ছে ভ্যাট। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় যেগুলো ফিস নেয় সেখান থেকে দেবে, বিশ্ববিদ্যালয় তাতে রাজি হয়েছে। কিন্তু তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজরটা না দাও, তারা ওটা আগামী বছরে তোমাদের উপর অন্যভাবে পাসন করে দেবে। ফিস টিস, ডেভেলপমেন্ট ফান্ড ইত্যাদি ইত্যাদি এইসব করে সেখান থেকে আবার আদায় করে নেবে, যাতে তোমাদের ফিস 7.7% ভ্যাটের জন্য আবার না বেড়ে যায়। এইটা প্রতিহত করার প্রচেষ্টা নাও। বাংলা সময় আরো থাকছে। ভারী বৃষ্টিতে বেইলি ব্রিজ দেবে বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যাহত, চরম দুর্ভোগে মানুষ। চট্টগ্রাম থেকে দেশের 64টি রুটে চলাচলকারী বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই অগ্রিম টিকিট বিক্রি করায় অভিযোগ উঠেছে সবগুলো টিকিট কালোবাজারিদের কাছে চলে যাওয়ার, যে কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পায়নি অধিকাংশ যাত্রী। রিপোর্ট করেছেন কমল দে। অন্যান্য বছর অন্তত 1 সপ্তাহ আগে থেকে সবার মাধ্যমে ঘোষণা দিয়ে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে পরিবহন সংস্থাগুলো, কিন্তু এবার কোনো ঘোষণা না দিয়ে অনেকটা গোপনভাবে 10 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করে দেয় তারা। এমনকি বড় বড় কয়েকটি পরিবহন সংস্থা 9 সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাড়ি যাওয়ার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 23 তারিখে যাব, বাড়িতে যাব, কিন্তু এখন বলতেছে টিকিট নাই। এখানে লাগানো আছে 22-23 তারিখ সিট নাই। এখন আসলে আমাদের প্রশ্ন হলো এই সিটগুলো কোথায় গেছে। চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের অন্তত 64টি রুটের গাড়ি চলাচল করে। যাত্রীদের অভিযোগ এবার 22 এবং 23 সেপ্টেম্বরের কোনো টিকিটেই মিলছে না। অবশ্য তার একটা খোলা যুক্তি দিয়েছেন টিকিট বিক্রেতারা। 22 এবং 23 তারিখের টিকিটের চাপটাই বেশি, এই জন্য কালকে যারা আইছিল লাইন দিয়ে তারা টিকিট নিয়ে গেছে। টিকিট নাই, এখন প্রায় টিকিট শেষ হয়ে গেছে। এদিকে অন্যান্য দিনে যাত্রার টিকিট পাওয়া গেলেও তার দাম রাখা হচ্ছে অনেক বেশি। তবে এই অভিযোগ মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। সরকারের যে কিলোমিটারের যে ভাড়া, সে ভাড়া নেওয়া হচ্ছে, আর কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। অবশ্য পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতার দাবি, অগ্রিম টিকিট না পেলেও ঈদে চলাচলকারী যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না। আগাম দেয়া হলেও গাড়ির পর্যাপ্ত আছে, রাস্তাঘাটও ইতিমধ্যে শুকনো আছে, রাস্তা গাড়ি চলাচল অব্যাহত রাখা যাবে। আমি আশা করছি যত যাত্রী আসুক আমরা ইনশাল্লাহ তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। আর কুমিল্লা,
নোয়াখালী, ফেনী সহ আশপাশের জেলাগুলোর বাস যাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। নগরীর কদমতলী, পাহাড়তলী, একেখান কাউন্টার থেকে যাত্রার আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানি ঈদের সময় যানজট মুক্ত রাখতে ঈদের আগে 3 দিন এবং পরের 3 দিন মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু দুটির উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ঈদের সময়ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধে পুলিশের অভিযান চলবে। জরুরি ঔষধ এবং প্যারিশেবল গুডস, পচনশীল যে দ্রব্যগুলো আছে এবং গার্মেন্টস, এগুলো আওতামুক্ত থাকবে। এছাড়া বাকি ভারী পরিবহন যেগুলো ওভারলোডেড হবে অন্যান্য ভারী পণ্য দিয়ে, সেগুলো অবশ্যই গতবারের মতো এবারও আমরা তাদেরকে চিঠি দিয়েছি সংশ্লিষ্টদের, এবং সঙ্গে সঙ্গে আমরা গার্মেন্টসের কাছে আবারও অনুরোধ করব যে তারা ছুটিটা যেন স্ট্যাগারিং করে, ছুটিটা যেন 1 দিন 2 দিনে না দিয়ে এটা 7-8 দিনে দেয়। ঈদুল আজহায় মহাসড়কে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলে যে ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওই রকম অনুমান ভিত্তিক কথা বলে তাহলে হবে না। ডেফিনিট কথা বলতে হবে যে ওই জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমাদের লোক সেখানে যাই, আমাদের প্রশাসনের নিরাপত্তা বাহিনী সেখানে যে মানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। জঙ্গি পাচ্ছে না এটা আমরা বলছি না, প্রতিনিয়তই আমরা জঙ্গির আস্তানা মানে উঠছে আমরা আবিষ্কার করছি এবং ধরছি। জঙ্গিদের এখানে মাথাচাড়া দিতে দিচ্ছি না, আমরা নিয়ন্ত্রণে রেখেছি। শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটে ড্রেজিং এর কাজ শেষ হলে এবারের ঈদে ঘরমুখ মানুষের ফেরি পারাপারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুর নতুন শহরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। শিমুলিয়া কাওড়াকান্দি রুট, এই রুটে আমরা কোনো ফেরি প্রথম দিকে চালাতে পারিনি জোয়ারের কারণে। ছোট মাত্র 3টা ফেরি আমরা চালিয়েছিলাম, তারপরে নাব্যতা সংকট সৃষ্টি হলো। আমরা আমাদের নিজস্ব ড্রেজার, একই সঙ্গে চায়না পদ্মা সেতুতে যে কাজ করছে ওদের একটা বড় ড্রেজার, আমরা সেই ড্রেজার দিয়ে আমরা খনন কাজ শুরু করেছি। এই খনন কাজটা শেষ হয়ে গেলে, খনন করতে হয়তো আরও আমার 4-5 দিন সময় লাগবে, খনন কাজটা শেষ হলে আমরা এই পুরানো রুট দিয়ে আবার চলাচল শুরু করব, তখন আবার 1.5 ঘন্টার মধ্যেই যাতায়াত করা যাবে ফেরিতে। সুতরাং আমার মনে হয় ঈদের আগে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো। ঈদের সময় মানুষের এই নৌপথে যাতায়াতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন রেল সংশ্লিষ্টরা। যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলের বহরে যোগ হচ্ছে আরো 25টি ইঞ্জিন ও 135টি বগি। এছাড়া থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন, যা ঈদের আগে পরে 10 দিন বিশেষ সেবা দেবে। শিডিউল বিপর্যয় এড়াতেও থাকবে কড়া নজরদারি। থাকছে টিকিট কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ তৎপরতা। এছাড়া সাধ্যের মধ্যে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানালেন রেলমন্ত্রী। রাশেদ লিমনের রিপোর্ট। ঈদে এমন দৃশ্যের সঙ্গে পরিচিত সবাই। যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় রেল সংশ্লিষ্টদের। আবার আগাম টিকিট নিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয় না তাদের। আর তাই প্রতি বছরই বেশ আগে থেকেই চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রেলের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। এদিকে রেলের ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে চালু 119টি ইঞ্জিনের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি 25টি ইঞ্জিন। 886টি বগির বহরে যুক্ত হচ্ছে 138টি। ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ও খুলনায় আর চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। আর ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতের জন্য থাকবে 2টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক রাখতেও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনগুলো সাধারণভাবে বিলম্ব হয় সেইগুলো বিশেষ নজরদারিতে নিয়ে বিশেষভাবে মনিটর করে যাতে এই ঈদের উপলক্ষে বিলম্ব পরিহার করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। ইনশাল্লাহ এটা আমরা সফল করব। টিকিট কালোবাজারি বন্ধে ও যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ নজরদারি। ঈদ উপলক্ষে কোনো সময় একটু কালোবাজারি
বাউকান পানি মলম পানির একটু দৌড়ত্ব বাড়ে। আমাদের RNB এবং GRP তো আছে, সাথে সাথে পুলিশ, র্যাব এবং বিজিবির সহযোগিতা আমরা কামনা করেছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের যাত্রীদেরকে নিরাপত্তার জন্য সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোগান্তি কমাতে পরবর্তী সময়ে টিকিটিং এর মাধ্যমে আরও বেশি টিকিট বিক্রি করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সাশ্রয় এবং তুলনামূলক আরামদায়ক হয় রেলের প্রতি মানুষের ঝোঁক বরাবরই একটু বেশি উৎসব পার্বণে, যা সবসময় চোখে পড়ার মতো। আর তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে সাধ্যের মধ্যে নিজেদের সবটুকু প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 5 দিনে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4 শতাধিক রোগী। এছাড়া আজ সকাল 8টার পর থেকে বেলা 12টা পর্যন্ত নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 20 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে স্থান সংকট। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। শনিবারও গাইবান্ধায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু ও নারী সহ প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন ভর্তি হচ্ছেন আধুনিক সদর হাসপাতালে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক সেবিকা সংকটের পাশাপাশি হাসপাতালে দেখা দিয়েছে বিছানা সংকটও। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালের বাইরে তাঁবু টেনে অস্থায়ী ওয়ার্ড নির্মাণ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার বাইরে থেকেও আনা হয়েছে চিকিৎসক। জায়গার সমস্যা, তারপরে লেট্রিন, বিশেষ করে লেট্রিনের সংখ্যা কম, পানি একটা সমস্যা। কালকে থেকে এই সমস্যা আমি অতটা কেয়ার করিনি, বাট এখন দেখতেছি সিরিয়াস অবস্থা এবং সকালে আসছে। অতিরিক্ত যে রোগী, সেই রোগীর চাপ সামাল দেওয়ার জন্য আমরা বাড়তি শেড তৈরি করেছি। ইতিমধ্যে রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন ডায়রিয়া আক্রান্তদের সেবায় কাজ শুরু করেছে। গাইবান্ধার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রংপুর এবং বগুড়া থেকে জরুরি ভিত্তিতে অথবা ঢাকা থেকে জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়ে আসা দরকার। আমরা চেষ্টা করছি রোগীদের তাৎক্ষণিকভাবে ভর্তির ব্যাপারে সহযোগিতা করা। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করলে দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া মূলত একটা ক্ষণস্থায়ী প্রবলেম হয়ে থাকে, কারণ বাইরে প্রচন্ড রোদ আছে, রোদে ডায়রিয়া অবশ্যই কমে আসবে। আমি আশা করছি যে আজ অথবা আগামী মধ্যে এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে শুক্রবার বিকেল থেকে নমুনা ও তথ্য উপাত্ত সংগ্রহ করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভারী বৃষ্টিতে বেইলি ব্রিজ দেবে যাওয়ায় বান্দরবান রাঙ্গামাটির সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকালে হঠাৎ করেই বান্দরবান রাঙ্গামাটি সড়কের আমতলী এলাকার বেইলি ব্রিজ দেবে যায়। এতে ব্রিজের উপর দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে গন্তব্যে যাচ্ছেন। এই সড়ক দিয়ে স্থানীয়দের পাশাপাশি বান্দরবান ও রাঙ্গামাটি জেলার পর্যটকরাও যাতায়াত করে থাকেন। বৃষ্টি দেবে যাওয়ায় চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রামে ফল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ফল ব্যবসায়ী ও শ্রমিকরা। সকালে নগরীর বিআরটিসি ফলমন্ডি এলাকায় সমাবেশ করেন তারা। এ সময় ফল ব্যবসায়ীরা হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে সন্ত্রাসীরা তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং ব্যবসায়ীদের মারধর করে সন্ত্রাসীরা। চোখ ধাঁধানো বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মেডিকেল আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এখন সিলেটের কোচিং সেন্টারগুলোতে। সেই সুযোগে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, কোচিং এর আড়ালে প্রশ্নপত্র ফাঁস সহ অনেকেই নানা অনিয়মের সঙ্গে জড়িত। তবে পুলিশের দাবি, বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে। আব্দুল আহাদের রিপোর্ট।
নগরীর চৌহাট্টায় ইউসিসি কোচিং সেন্টারের সামনে টানানো চোখ ধাঁধানো সাইনবোর্ড। লেখা রয়েছে, এখানে কোচিং করার পর গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে কেউ হয়েছে প্রথম, আবার কেউ দ্বিতীয় বা তৃতীয়। এতে আকৃষ্ট হয়ে শিক্ষার্থীরা দলে দলে আসছে কোচিং সেন্টারে। সেই সুযোগে মালিকরা তাদের কাছ থেকে আদায় করছে গলা কাটা ফি। কারো কাছ থেকে 15,000, আবার কাউকে ছাড় দিয়ে নেওয়া হচ্ছে 10,000 টাকা। এতে ক্ষোভের শেষ নেই শিক্ষার্থীদের। তারপরও ফি জমা দিয়ে ভর্তি হচ্ছে তারা। 1 মাস ক্লাস যদি হয় আমাদের 10,000 টাকা। কোচিং ফিটা কমানো হইতো তাইলে আমার জন্য প্রায় কষ্টকর হইতো না। যাদের আর্থিকভাবে সচ্ছল তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের পক্ষে অনেক কষ্ট করে ভর্তি হয়েছি। অনেকেই ভালো রেজাল্ট করেছে, তারপরে তারা ফির জন্য কোচিং এ ভর্তি হয়নি। আর কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউসিসির পরিচালকের রোশানলে পড়েন সময় টিভির সংবাদকর্মীরা। আপনি কিটা পারমিশন নিতে বলতে, আপনি একটা প্রতিষ্ঠানের ছবি তুলে নিলে আপনার কাছ থেকে জিনিসটা জানিয়ে নিবেন না, জিনিসটা কিতা আমরা কি করাইয়া। তবে পাশের রেটিনা কোচিং সেন্টারের পরিচালক জানান, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ফিও। বাসা ভাড়া বা টিচিং ফি সবকিছু কিন্তু এখন অনেক বেড়ে গেছে। পাশাপাশি আমরা যেই ফ্যাসিলিটি প্রোভাইড করি, যে এসি ক্লাসরুম থাকবে, ভালো ভালো টিচার আসবেন, এক্সেসিভ কিছু খরচ আছে, যেমন কোশ্চেন তৈরি করা, পরীক্ষা নেওয়া, তারপর সেগুলো অ্যানালিসিস করা, মানে এগুলোর জন্য অবশ্যই আমাদের খরচ হয়। তবে শিক্ষাবিদদের অভিমত, বেসিক ভালো না হলে কোচিং করেও কেউ ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। বেসিক যার ভালো না থাকে সে তো প্র্যাকটিস করতে সে ওইভাবে ইমপ্রুভ করতেও পারবে না। তো আমার মনে হয় এই ধরনের যারা বাণিজ্যিক দৃষ্টিতে বাণিজ্যিক ভাবে যারা এটা করে, এই ধরনের না হয় বাঞ্ছনীয়। এদিকে পুলিশ বলছে, কোচিং এর আড়ালে কোথাও যাতে অবৈধ কার্যক্রম না হয় সেজন্য মনিটরিং করা হচ্ছে। এই বিষয়ে যদি কোনো অপরাধ কর্মকাণ্ড বা কোনো ধরনের কোনো ফিসি কোনো কিছু ঘটে, তো আমরা অভিযোগ পাওয়া মাত্র এটা আমরা আমলে নেওয়ার জন্য তৎপর আছি। অর্থনৈতিকভাবে কিছুটা সচ্ছল এলাকা হওয়ায় সিলেটের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কোচিং সেন্টার। শিক্ষার্থীদের প্রতারণা থেকে রক্ষা করতে এগুলো বন্ধে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান শিক্ষাবিদরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সদ্য বিলুপ্ত 111টি ছিটমহল বাসিন্দাদের দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে পাকা সড়ক নির্মাণ ও হাট বাজারের উন্নয়ন সহ সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী। বেলা 11টার দিকে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের কালীরহাট বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কুড়িগ্রামের 12টি ছিটমহলের 35 কিলোমিটার সড়ক ও 226 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এই মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা সহ 5 শতাধিক ছিটমহলবাসী অংশ নেন। এছাড়া একই উদ্দেশ্যে দুপুরে লালমনিরহাটের বাঁশপচাই ভিতরকুটির ছিটমহল পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। ফেনীর দাগনভূঞা উপজেলার শরীফপুর গ্রামে চলাচলের প্রধান সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন স্থানীয়রা। সকাল 11:30টার দিকে সড়কের প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে এই কর্মসূচি পালন করেন গ্রামের কয়েকশো মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। গত কয়েকদিনের জলাবদ্ধতায় সড়কটিতে আরো খানাখন্দ তৈরি হয়েছে বলে জানান তারা। মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা কোনো রোগী নিয়ে হসপিটালে যেতে পারি না, এবং আমাদের এই রাস্তায় কোনো বড় গাড়ি এবং ছোট গাড়ি রিক্সাও ঢুকতে চায় না। বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের রাস্তাখানা পাকা করা হয় নাই। অনেক মন্ত্রী এমপির কাছে আমরা গেছি, তা আমাদের কোনো সুফল পাওয়া যায় নাই। আমরা নিজস্ব অর্থায়নে কিছু ইট কংক্রিট আমরা নিয়ে এনে দিয়েছিলাম, সেটাও পানির তোড়ে চলে গেছে। এখন রাস্তা চলাচলের যথেষ্ট অসুবিধা। কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট বিক্রির কথা বলে বিনিয়োগকারীর টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হোমস্টোন লিমিটেড নামে একটি হাউজিং কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে শহরের কলাতলী এলাকায় 12 তলা বিশিষ্ট হোটেল সি প্রিন্সেসের হলরুমে এক জরুরি বৈঠক করেন সি প্রিন্সেস ওনার্স সোসাইটির সদস্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত 220 জন বিনিয়োগকারীর কাছে কলাতলী এলাকায় সি প্রিন্সেস নামে 12 তলা ভবনের অ্যাপার্টমেন্ট বিক্রি করে হোমস্টোন লিমিটেড। 2012 সালে অ্যাপার্টমেন্ট বিনিয়োগকারীদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটির মালিক শহীদুল আলম ও তার স্ত্রী ডালিয়া আলম সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যায়। অ্যাপার্টমেন্টের মালিকানা বুঝে না পেয়ে চরম বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। বৈঠক শেষে মানববন্ধন করেন তারা। শাহজালাল ব্যাংক তারা এই প্রতারণার যোগসাজশ করে আমাদেরকে এটা থেকে বঞ্চিত
চেষ্টা করছে আমরা যেন বঞ্চিত না হতে পারি, আমরা যেন আমাদের সম্পদ আমরা ফিরে পেতে পারি, এই আমাদের এক দফা। 2012 সালে আমাদেরকে এটা রেজিস্ট্রি করে দেওয়ার কথা সাফকবলা দলিলের মাধ্যমে। আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল সাফকবলা দলিল করে আমাদের প্রত্যেকেরই এই সুট বুঝিয়ে দিবে। 220 জন সুট ওনারের সারা জীবনের সঞ্চিত অর্থ লুটপাট করে দেশে পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে নরসিংদী থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গতরাতে শিবপুর উপজেলার যশোর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে জেলার বিভিন্ন গ্রাম থেকে নারীদের বিদেশে পাচার করত গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় পাচারের শিকার নারীদের স্বজনরা চলতি মাসের 1 তারিখে 4 জনকে আসামি করে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পিবিআই। এ ঘটনায় অভিযুক্ত আরেক আসামি পলাতক রয়েছে। সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির কবলে পড়া 7 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানায়, পরিবার পরিজনের সাথে ঈদ করতে গতরাতে ঢাকার গাবতলী থেকে বগুড়ার উদ্দেশ্যে ট্রাকে করে রওনা দেন 7 যাত্রী। পথে ট্রাকে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা স্যালাইনের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের কাছ থেকে 30,000 টাকা ও 7টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের অচেতন অবস্থায় হাটিকুমরুলে একটি হোটেলের সামনে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আজ সকালে পুলিশ তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় কলেজিয়েট ও প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রুয়েটের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 89টি দল। কলেজিয়েট ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্র পাঠক ফোরামের 26তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুদ্দিন ও সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ সহ সংবাদপত্র পাঠক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মুক্তবাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিজেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে 107 জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার। তদন্ত শুরু, আহত 40 বাংলাদেশি সবাই শঙ্কামুক্ত। নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ঈদে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ। বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। চট্টগ্রামে বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য। গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির আরো অবনতি, গত 5 দিনে আক্রান্ত 4 শতাধিক। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের প্রতি গুরুত্ব আরোপ। এবং সিলেটে কোচিং সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।